ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচের রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অবশ্যই অন রাখবে, তাহলে রোজকার ভিডিওর নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানাবে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 6 সাহিত্যমেলা বই থেকে আশীর্বাদ যে গল্পটি আছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা, সেই গল্পটা নিয়ে আমরা পড়ব এবং বোঝার চেষ্টা করব কি বোঝাতে চেয়েছেন লেখক। ঠিক আছে, আজকে আমি পড়ে দেবো, খুব ভালো করে বুঝিয়ে দেবো এবং নেক্সট ক্লাসে আমি এর প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখন সবার আগে আমি বলে দিই, সেটা হচ্ছে বাংলায় মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমি তোমাদের আপলোড দিয়ে দিয়েছি। যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক আছে ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের, সো সেখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো, এই যে গল্পটা আমরা পড়বো, আরেকটা কথা, সেটা হচ্ছে ভুতুড়ে কাণ্ডর প্রশ্ন উত্তর কিন্তু আমি করিয়ে দিয়েছি, দুটো পার্টি, বাঘের প্রশ্ন উত্তর, ভুতুড়ে কাণ্ড, এছাড়া অনেক প্রশ্ন উত্তর আমি করিয়ে দিয়েছি, বাংলার প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিও শেষে বাংলার প্লেলিস্টে আমি অ্যাড করে দেবো, দেখবে একটা বক্স আসবে, বক্সটা ক্লিক করবে, সমস্ত প্রশ্ন উত্তর আছে, সেখান থেকে দেখে নিতে পারবে কিন্তু। ঠিক আছে, আর ম্যাথ ডিভিএস ম্যাডাম যে চ্যানেলটা আছে আমাদের, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সেখানে গ্রামাটিক্যাল পার্টটা আমি খুব ভালো করে যথারীতি বোঝানোর চেষ্টা করি, তো সেইটা যদি ফলো করো ইংরাজি গ্রামারে যথেষ্ট স্ট্রং হতে পারবে। ওকে, এখন শুরু করা যাক। দেখো, আমরা যে গল্পটা পড়বো আশীর্বাদ, আশীর্বাদ এই যে গল্পটা আছে, এটা বেসিক্যালি কবি দেখো প্রকৃতিপ্রেমী ছিল ভীষণ, তো বেসিক্যালি প্রকৃতির ওপর বেস করে এই গল্পটা কিন্তু লেখা হয়েছে, যে প্রকৃতির সকলের জন্যই কিন্তু একটা স্নেহের আঁচল বিছিয়ে দেয়, এই গল্পের মাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে। ঠিক আছে, এবং মানে এই যে ছোট ছোট প্রাণীগুলো বা গাছপালা নদী নালা সকলের প্রতি প্রকৃতির যে ভালোবাসাটা আছে, সেটা কিন্তু এই গল্পটার মাধ্যমে ফুটে উঠেছে। ঠিক আছে, এখন আমি গল্পটা পড়ার আগে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সম্বন্ধে দুই একটা কথা বলবো, বেশি আমি বলবো না, দুই একটা একটু মাথায় নেবে। তোমাদের বইতে খুব ভালো করে লেখা আছে, সেটা পড়ে নেবে, আমি দুই একটা কথা বলে দিচ্ছি, এটা একটু মাথায় রেখো। তার জন্ম 1877 সালে, 77, হ্যাঁ, 1877 সালে, এবং তিনি মারা যান হচ্ছে 1956 সালে। ঠিক আছে, এবার আমরা খুব ভালো করে জানি যে আমাদের ঠাকুমার ঝুলি, আমরা ছোটোর থেকে এটা পড়ে অভ্যস্ত, যে ঠাকুমার ঝুলির স্রষ্টা কিন্তু দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লাইন এবং মাথায় রাখতে হবে। তার অন্যান্য বইগুলো যেমন ধরো ঠাকুরদার ঝুলি, তারপরে ধরো তারপরে হচ্ছে ঠান দিদির থলে, তারপরে চারু ও হারু, তারপরে দাদামশাইয়ের থলে, বাংলার সোনার ছেলে, এগুলো কিন্তু তার খুব ফেমাস বই। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। এবং আরেকটা কথা আমি বলবো, তিনি কিন্তু বঙ্গীয় শিশু সাহিত্য পরিষদ থেকে ভুবনেশ্বরী পদকে সম্মানিত হয়েছিলেন। ঠিক আছে, আমি এতটুকু তোমাদের একটু বলে দিলাম, এবার তোমরা বাকিটা পড়ে নিও। ঠিক আছে, এখন আমি আসবো হচ্ছে গল্পটিতে। গল্পটা বলেছে, দেখো, বর্ষা খুব নেমেছে, নিচেও ডেকেছে বান, জলে দেশ থই থই করছে, অর্থাৎ বলছে বর্ষা এসেছে খুব, নিচেও ডেকেছে বান, অর্থাৎ বান মানে হচ্ছে বন্যা। ওকে, তাহলে পৃথিবীতে বন্যা দেখা দিয়েছে। ঠিক আছে, জলে দেশ থই থই করছে, বলছে সারা পৃথিবী জলে ঠেকে গেছে। একটি পিঁপড়ে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার নিচে, বলছে একটা পিঁপড়ে আমরা দেখতেও পাচ্ছি, একটা ছোট্ট পিঁপড়ে, সে আশ্রয় নিয়েছে কোথায় না, ঘাসের পাতার নিচে। ওকে, পাতাটা কাঁপছে, হেলে পড়েছে বৃষ্টির ফোঁটায়, ঘাসের পাতাটা বোধ হয় এলিয়ে পড়বে জলে, আর একটুতেই পিঁপড়েটা অসীম জলে ভেসে যাবে হয়েছে। বলছে পাতাটাও কিন্তু খুব দুর্বল, মানে বলতে চাইছে দেখো ঘাসের পাতা, তো ঘাস পাতা কেমন হবে, অবশ্যই দুর্বল হবে, তো ঘাসের পাতাটাও রীতিমতো হেলে পড়েছে একদম জলে, যেহেতু বান নেমেছে অর্থাৎ বন্যা দেখা দিয়েছে, জলে হেলে পড়েছে, তো ওই পিঁপড়েটা সেই অসীম জলে ভেসে যাবে অবস্থা হয়েছে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, পাতা বললে ভাই জোরে আঁকড়ে ধরো, কামড়ে ধরো আমাকে, আমার লাগবে না। তো
তখন পাতাটা কি বলেছে, অর্থাৎ সেই ঘাস পাতাটা কি বলছে, বলছে আমাকে কামড়ে ধরো, অর্থাৎ আমাকে চেপে ধরো। পিঁপড়ে কি করতে পারে, পিঁপড়ে তো নিজের পাগুলো দিয়ে, মুখের যে দাঁত থাকে সেটা দিয়ে আটকে ধরে, তো তাই বলেছে ভাই কামড়ে ধরো, আঁকড়ে ধরো আমাকে, দেখবে তুমি পড়ে যাবে না, ঠিক আছে, এরকম বলছে। আচ্ছা, আমার লাগবে না, ও সঙ্গে এটা বলছে আমার লাগবে না, তাহলে পাতাটা কিন্তু সেই যে পিঁপড়েটা তার প্রতি নিজের ভালোবাসাটা কিন্তু প্রকাশ করেছে, ঠিক আছে। ভয় পেও না, তোমরা তো সাঁতার জানো, হেঁটে দৌড়ে চলো, তোমাদের আবার কি, বলছে তুমি ভয় পাচ্ছ কেন, তুমি ভয় পেও না, তুমি সাঁতার জানো, তোমরা হেঁটে দৌড়ে চলো, তুমি কেন ভয় পাচ্ছ? পাতার শিরা কামড়ে ধরে পিঁপড়ে আধ গলায় বললে, দেখো শরীরটা জলে ডুবে গেল, দাঁড়াও ভাই বলছি। তখন পাতাটা কামড়ে ধরে পিঁপড়েটা বলছে, বান নেমেছে না, বলছে যে দেখো পুরো আমার শরীরটা পুরো ডুবে গেছে, দাঁড়াও আমি ভালো করে ধরে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। এক ঢোক জল খেয়ে পিঁপড়ে আর কিছু বলতে পারলে না, চোখ বুজে পাতাতে দাঁত বসিয়ে ডুবু ডুবু হয়ে ঝুলে রইল। তখন কি করলো পিঁপড়ে, কিন্তু আর তেমন কোনো কথা বলতে পারলো না, ঢোক গিলে সে কি করলো, কেন এত জলে সে ভেসেছে, তার অবস্থা খুবই শোচনীয় আর কি। তো সে কি করেছে, একদম তার যে দাঁড়গুলো আছে সেটা দিয়ে পাতাটাকে একদম কামড়ে আঁকড়ে ধরে সে ঝুলে আছে আর কি। কেন, ঘাস পাতা তো, সেও ঘাস পাতা তো নিজেই সরু, তো খুব ভালো করে ওখানে থাকতে পারছে না আর কি, ধরে ঝুলে আছে আর কি, ঠিক আছে। পাতা হাসলে, ভাই ভাগ্যিস তুমি জিমন্যাস্টিক জানতে, আমরা নড়তেও পারিনি, কোনো রকমে সুরটুর বাড়াই, চলতেই জানলেম না, তা ঝুলবো কোথার থেকে। তখন পাতাটা হেসে বলছে, ভাগ্যিস তুমি জিমন্যাস্টিক জানতে, অর্থাৎ পিঁপড়েটা তো ওরকমভাবে ঝুলে দাঁড়িয়ে আছে, ঝুলে ধরে আছে, তাই পিঁপড়েটাকে বলছে ভাগ্যিস তুমি জিমন্যাস্টিক জানতে, তোমরা এরকম দৌড়ে বেড়াচ্ছ, হেঁটে বেড়াচ্ছ, অর্থাৎ পিঁপড়ে কী করে, ওখানে সব জায়গায় হেঁটে বেড়াতে পারে, দৌড়ে বেড়ায়, চলে বেড়ায়, ঠিক আছে, কিন্তু গাছ তো সেটা পারে না, না গাছ তো এক জায়গায় স্থির, আমরা জানি সেটা, গাছের প্রাণ আছে, অবশ্যই প্রাণ আছে, বাট গাছ তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে না, না, তো সেটাই বলেছে আমরা তো আর এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারি না, না এক জায়গায় আমাদের থাকতে হয়। নেক্সট কি বলেছে, বৃষ্টি একটু ধরলো, ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে, কামড়ে আর নিঃশ্বাস ছেড়ে পিঁপড়ে বললে, বাপ বাঁচলেম, বলেছিলে ভাই ঠিক, আমরা সাঁতার জানি, হাঁটতে জানি, দৌড়তেও খুব জানি, দূর দূর কাজেই আসে না কোনোটাই, ডাঙায় রোদ্দুরের দিনে পুড়ে মরি, বর্ষায় তুমি ছিলে তাই আজ বেঁচে গেলাম। তখন যে এই যে বলল, যে পাতা যে বলল যে তুমি জিমন্যাস্টিক জানো, তো এর আনসারে যে পিঁপড়েটা আছে সে বলল যে দেখো তুমি বললে আমরা হাঁটতে জানি, দৌড়তে জানি, ঠিক আছে, এ কথা ঠিকই তুমি বলেছো, কিন্তু আমরা কিন্তু এই মানে দৌড়তে জানলেও, হাঁটতে জানলেও কি হবে, কোনোটাই আমাদের এসব কাজে লাগে না, কারণ দেখো আমরা রোদ্দে মাটিতে চলাফেরা করি, আমরা রোদ্দে পুড়ে মরছি, ঠিক আছে, বর্ষায় এই যে জলে বান এসছে, ভেসে চলে যাচ্ছিলাম, যদি তুমি না থাকতে তাহলে আমি আঁকড়ে ধরতেও পারতাম না, বাঁচতেও পারতাম না, তো আমি যে হাঁটতে পারি, দৌড়তে পারি, এগুলো তো কোনো কাজেই লাগলো না, সেটাই বোঝাতে চাইছে। এ কথা বলে লজ্জা দিও না, হাতে হাত দিয়ে ধরে বললে পাতা। তখন পাতা বললে, এ কথা বলে তুমি লজ্জা দিও না আমাকে, হাতে হাত দিয়ে ওকে ধরলো আর কি, পাতাটা ওকে একদম হাত ধরে বললো আর কি। বাঁচন আর মরণ নাকি একটা কথা, তুমি যে কাজের লোক ভাই, ওটাতেই আসল, বলছে যে বাঁচন মরণ এটা একটা অন্য ব্যাপার, ঠিক আছে, তুমি একটা কাজের লোক, অর্থাৎ তুমি অনেক পরিশ্রমী, ঠিক আছে, এটা সবচেয়ে বড় কথা। সেই কথাটা গাছটি তাকে, অর্থাৎ পাতাটি তাকে বলল। শুনে বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল, ভিজে শরীরে শুকনো মুখে সে বললে, ভাই কাজ তো করি, সারা দিন রাত খাটি, খাটি আর খাটি, শুধু খাই দাই থাকি গর্তে। তখন কথা শুনে, কথাটা শোনার পরে তখন সেই পিঁপড়েটা বলছে যে খাটি আমরা, কথা ঠিকই আছে, পরিশ্রমও করি, সারাদিন খাটছি আর খাটছি, ঠিক আছে, কিন্তু আমার কাজটা কি, আমি খাটছি, তারপরে আর মানে পৃথিবীর সৌন্দর্যটা আমি ভোগ করতে পারছি না, ঠিক আছে, আমি খাচ্ছি দাচ্ছি, আবার সেই নিজের গর্তে চলে যাচ্ছি, খাচ্ছি আর গর্তে থাকছি, এটাই আমার কাজ হয়ে গেছে। তোমরা পৃথিবীর ওপরে হাসো, ফুল টুল ফোটাও,
আমরা যাই আসি দেখি, ছাই ও কাজ। বলছে তোমরা তো পৃথিবীর ওপরে থাকো, অর্থাৎ গাছ কি থাকে, গাছ তো মাথা তুলে ওপরের দিকে তাকিয়ে থাকে, তাই বলেছে তোমরা পৃথিবীর ওপরে থাকো, তোমরা হাসো, ঠিক আছে, কিন্তু আমরা কি যাই আসি আর তোমাদের দেখি, ছাই ও কাজ, শেষে আবার সেই গর্তে ঢুকি, বুঝি ভাই মাটি আমাদের, পৃথিবীটা তোমাদের। তখন সে খুব দুঃখ প্রকাশ করে বলছে যে মাটিটা আমাদের, অর্থাৎ আমি মাটিরই মানুষ, মাটি দিয়েই হেঁটে যাচ্ছি, মাটি দিয়েই চলছি, কাজ করছি, খাচ্ছি, আবার গর্তে ঢুকে যাচ্ছি, কি ঠিক আছে, বাট তোমরা কি, তোমরা পৃথিবীর বুকে আনন্দ উপভোগ করতে পারছো। শিউরে পাতা বললে, ভাই অমন কথা বলো না, মাটির সবার, থই থই যে জল, মাটি না থাকলে চলতো কোথার থেকে। তখন শিউরে উঠে পাতাটা বলছে, মানে পাতাটা তখন অবাক, ওর কথা শুনে একদম স্টান্ড হয়ে গেছে, অবাক হয়ে গেছে, বলছে যে এরম কথা বলো না, ঠিক আছে, থই থই জল, মাটি না থাকলে চলতো কোথার থেকে। বলছে মাটিটা সবার, মাটিটা কারো নিজের নয়, কারো একার নয়, বা মাটি হচ্ছে পৃথিবীর সব। কেন বলছে এই কথাটা, কারণ মাটির থেকেই এই জল নিচ্ছে, সেই জল নিয়ে গাছ ফল ফলাচ্ছে, গাছে ফুল ধরছে, ঠিক আছে, মাটি যদি না থাকতো তাহলে চলতো কি করে, চলতো না, মাটিই তো পৃথিবীর সব। তো সেটাই বলছে মাটি সকলের, মাটিই তো সব। নেক্সট কি বলেছে, পিঁপড়ে শিউরল হায়, এই জল কি করে পার হব। তখন পিঁপড়ে বলছে যে এই জলটা তাহলে কি করে পার হব, এই জল কখন যাবে, আমি কি করব, মানে এইসব চিন্তা এসে গেছে আর কি, ঠিক আছে। বৃষ্টি থমথম করে এলো, তাড়াতাড়ি পিঁপড়ে আবার কামড়ে ধরলে পাতা। তখন বৃষ্টি কি করলো না, ঝমঝম আছে, ঝমঝম করে, মানে বৃষ্টির আওয়াজটা কেমন হয়, ঝমঝম হয়, তো ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। পাতাটা আবার তাড়াতাড়ি করে কি করলো, এই পিঁপড়েটা আবার তাড়াতাড়ি করে কি করলো, পাতাটাকে একদম আঁকড়ে ধরলো, ঠিক আছে। আচ্ছা, বৃষ্টি দাঁড়ালো, ভাই শুনছিলাম তোমাদের কথা। এবার বৃষ্টি দাঁড়িয়েছে, শোনো, বৃষ্টি দাঁড়ালো, ভাই শুনছিলাম তোমাদের কথা, মেঘের আড়াল থেকেও শুনেছি। পিঁপড়ে ভাই বড্ড তোমার ভয় না, কিন্তু এই পাতা বন্ধুটিকে আমি কোনোদিন ভয় পেতে দেখিনি। আমরা চলে যাই বিদেশে, ফিরে আসি দেখি রোদ্দুর পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে, ঠিক আছে। তখন বলেছে, তখন বৃষ্টি ওদের কথাগুলো শুনেছে, বৃষ্টি ঝমঝম করে নামলো, তখন বৃষ্টি ওদের কথা শুনেছে, শুনে বলছে যে তোমাদের কথা আমি শুনেছিলাম, তোমার মনে বড্ড ভয়, পিঁপড়েকে বলছে তোমার মনে বড্ড ভয়, তাই না, ঠিক আছে, কিন্তু এই যে তোমার সঙ্গে রয়েছে এই পাতার কিন্তু মনে কোনো ভয় নেই, ঠিক আছে, সে কিন্তু নির্ভয়ে রয়েছে, ঠিক আছে। আমি যখন আসি বিদেশে যাই, মানে অন্য দেশে বৃষ্টি হয় আর কি, অন্য দেশে যাই বা অন্য দেশ থেকে যখন ফিরে আসি, তখন আমি দেখি যে এই পাতাটা কিন্তু রোদ্রে পুড়ে ধুলোয় একদম ভরে আছে। আমার এখানেও কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, মেঘ ডাকছে, তো বলছে ধুলোয় ভরে গেছে। যেই দি ডাক আর ধুলো ঝরে, সারা দেশ সবুজ হয়ে ওঠে, সবুজ পাতা চিরদিন। তখন বলছে যে একদম রোদে কি হয়, রোদে পুরো এই যে গাছপালাগুলো একদম ধুলোয় ভরে থাকে, নোংরা থাকে, মানে ওদের প্রাণ হারিয়ে যায়। রোদে কি হয়, গ্রীষ্মকালে কি হয়, গাছপালা যেন একটু নিজেদের সতেজতা হারিয়ে ফেলে, বাট যখনই আমরা দেখি বর্ষা নেমেছে, তখন গাছে আমরা দেখতে পারি যে যেন একটা প্রাণ ফিরে পেয়েছে। যে কবিতা লিখতে জানে না, সেও বোধহয় খানিকক্ষণ যদি প্রকৃতির পাশে বসে থাকে একটা কবিতা লিখে দিতে পারবে, এত সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়, তাই না। তো সেরকমই বলছে কথাটা, যে আমরা কিন্তু যখন আসি তখন দেখি কিন্তু এর মধ্যে কোনো গাছের মধ্যে কিন্তু কোনো প্রাণ থাকে না, অর্থাৎ সে ধুলো বালিতে ভরে থাকে, কিন্তু যেই ডাক ধুলো ঝেড়ে সারা দেশ সবুজ হয়ে ওঠে, সবুজ পাতা চিরদিন। বলছে যেই ডাক, অর্থাৎ যেই বৃষ্টি নামে, তখন সারা পৃথিবীটা যেন সবুজ প্রাণ ফিরে পায়, সেটাই বোঝাচ্ছে, ঠিক আছে। আমি আনন্দে গান গেয়ে উঠি সবুজ বন্ধুর হাত ধরে। বলছে আমি তখন আনন্দে গান গেয়ে উঠি এই সবুজ বন্ধুদের হাত ধরে। সবুজ বন্ধু কাদের বলছে না, গাছপালাদের বলছে। তখন এই যে গাছপালাদের চারিদিকে সেই বৃষ্টি হয়, চারিদিকে গাছপালাদের মধ্যে একটা সতেজতা ফিরে যায়, এই যে গাছের দোলা লাগে, হাওয়া দেয়, তো এইটা কিন্তু বৃষ্টি বেশ উপভোগ করে, ঠিক আছে, তো সেটাই সে বোঝাচ্ছে। নেক্সট কি বলেছে, খলখল করে হেসে উঠল জল ঢেউ তুলে, তুমি গান গাচ্ছ আমি গাই, বর্ষা যে ঘাসকে আমি ডুবিয়ে কাদায় লুটিয়ে তলিয়ে দিয়ে ছুটি, শরতে চেয়ে দেখি তারই কাশবন হয়ে হাসছে।
তার মানে এটা কি বোঝাতে চাইছে, বলছে খলখল করে হেসে উঠলো জল। জল তখন এই যে বৃষ্টিটা ঝরে পড়লো, যে জলটা পড়ছে, তখন জল তখন কি হয়েছে, খলখল করে হেসে উঠলো, ঠিক আছে, মানে হেসে উঠেছে আর কি। সে বলছে, জল কিন্তু তখন বলেছে, এই দেখো এত বর্ষা হচ্ছে, বন্যা হচ্ছে, আমি এই ঘাসগুলোকে ডুবিয়ে দিয়ে কাদা মাখিয়ে, বৃষ্টি হলে কি হয়, জল বৃষ্টি হয় কাদা হয়, তো বলছে কাদা মাখিয়ে ডুবিয়ে দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু সেই ঘাসটাই বা সেই পাতাটাই কিন্তু আবার কি হচ্ছে, শরৎকালের কাশফুল হয়ে ফুটে উঠেছে। অর্থাৎ শরৎ এলে কি হয়, ঘাসে আমরা কি দেখতে পারি না, কাশফুল দেখতে পাই। তাই বলেছে শরৎ এলে সে কিন্তু কাশফুল হয়ে আবার ফুটে ওঠে। নেক্সট কি বলেছে, ঘাসের পাতা আস্তে মাথা নোয়ালে হাওয়ায়, তখন ঘাসের পাতাটা আস্তে মাথা নোয়ালো হাওয়াতে। পিঁপড়ে জড়িয়ে ধরল পাতার শিরা, বুক ভেঙে নিঃশ্বাস পড়ল পিঁপড়ের, হায় পিঁপড়ে আমি চিরদিন পিঁপড়েই হয়ে রইলুম, তবু ছিলাম গর্তে, ছিলাম ডাঙায়, এ জল কি শুকোবে কোনো দিন। তখন পিঁপড়ে জড়িয়ে ধরলো পাতার শিরাটাকে, কারণ জল পড়ছে, সে পাতার শিরাটাকে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে সে বলছে হায় আমার কি দুঃখ, ঠিক আছে, মনে মনে মানে হাউতাস করছে আর কি, নিঃশ্বাস, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে সে আর কি, ঠিক আছে। সে বলছে গর্তে ছিলাম, ডাঙায় ছিলাম, তাও তো এক প্রকার ছিলাম, কিন্তু এই যে জলে সব কিছু ভাসিয়ে দিয়ে গেল, তো আমার তো সেই গর্তটুকুও গেল, আমার তো থাকার আস্তানাটুকুও গেছে, সেটাই বলছে আর কি, ঠিক আছে। ঘাসের পাতা মাথা নুইয়ে ছিল, এবার মাথা একটু তুলল, তারপর বললে পিঁপড়ের কানে কানে, বন্ধু ভাই ভয় তুমি পেও না, ভেবো না একটুও, বাদল চলে যাবে, চলে যাবে এ জল নিশ্চয়, আসবে, আসবেই, আসছে শরৎ। তখন বলছে, তখন সেই যে পাতাটা ছিল যার উপর সে আশ্রয় নিয়েছিল, সে তখন বলছে যে ভাই তুমি চিন্তা করো না, তুমি কষ্ট পেও না, তুমি দুঃখ পেও না, বা তুমি ভয় পেও না, এই যে তুমি দেখছো এত জল, এই সিচুয়েশনটা, এই পরিস্থিতিটা বদলে যাবে, ঠিক আছে, বদলে যাবে, বদলাবেই, আসবে শরৎ, অর্থাৎ শরৎকাল আসবে। শরৎকাল এলে কি, শরৎকাল এলে প্রকৃতি কথা বলে, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়, ঠিক আছে, শরৎকালে সুন্দর কাশফুল দেখা যায়, শরতের আবহাওয়া খুব মনোরম থাকে, ঠিক আছে, খুব বেশি রোদ থাকে না, খুব বেশি বৃষ্টি থাকে না, খুব একটা সুন্দর পরিবেশ, তো সেটাই বোঝাচ্ছে। নেক্সট কি বলেছে, পৃথিবী তোমার হবে, বলছে তখন এই পৃথিবীটা কিন্তু তোমার হবে, তুমি সুন্দর সেই তোমার যে গর্ত, তোমার যে বাসা, সেখানে তুমি থাকতে পারবে। পিঁপড়ে চোখ তুললে, আহা পৃথিবী কি আবার তার হবে, পিঁপড়ের চোখে জল, আস্তে আস্তে থামলো। তখন বলছে যে পিঁপড়ে ভাবছে মনে মনে, সত্যিই কি পৃথিবীটা আমার হবে, তো পিঁপড়ের চোখের যে জল ছিল সেটা আস্তে আস্তে থামলো। চেয়ে সে দেখলো মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো হাসছে, তখন সে চেয়ে দেখছে মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো হাসছে। সূর্য এবার কি বলছে, এবার দেখো, হবেই, আশীর্বাদ করি, শরতের আশীর্বাদ তোমাদের উপর ঝরুক, পৃথিবী সবার হোক। তখন সূর্য, সেই যে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে থেকে এইবার আস্তে আস্তে আশার আলো দেখতে পাচ্ছে, আস্তে আস্তে সূর্য দেখা যাচ্ছে। সূর্য তখন তাদের বলছে যে শরৎ খুব তাড়াতাড়ি আসবে, আমি আশীর্বাদ করছি, এই যে শরতের যে আলো, শরতের যে আশীর্বাদ, শরতের যে সৌন্দর্য, এটা তোমাদের ওপর ঝরুক, পৃথিবীটা তোমাদের হোক, পৃথিবীতে তোমরা খুব শান্তিতে থাকো, ঠিক আছে। খুব সুন্দর কিন্তু এটা একটা বর্ণনা করেছে। তাহলে আমরা এই গল্পটার থেকে কি জানতে পারছি, একটা বর্ষার পরিবেশ, খুব সুন্দর একটা মানে গল্পকে তুলে ধরেছেন লেখক এখানে, একটা বর্ষার পরিবেশ, এই বর্ষার মধ্যে একটি পিঁপড়ে, সে বৃষ্টিতে ভিজে, এতটাই বৃষ্টি হয়েছে, বন্যা দেখা দিয়েছে, যার ফলে সে ভাসতে ভাসতে একটা পাতায় গিয়ে আশ্রয় নিয়েছে। কি পাতায় আশ্রয় নিয়েছে না, একটা ঘাসের পাতায় আশ্রয় নিয়েছে, এবং সে তার মনের দুঃখ প্রকাশ করে বলছে সেই পাতাটিকে যে পৃথিবীটা মানে তার বসবাসের যোগ্য বোধহয় আর রইল না, সে তো মাটিরই লোক, মাটিরই মানুষ, সে মাটিতেই কাজ করে, পরিশ্রম করে, মাটিতেই থাকে, আজ সে গর্তটুকুও তার রইল না, বন্যায় সব ভেসে গেল, ঠিক আছে। সে তাহলে কি করবে, বরঞ্চ ঘাসের সৌভাগ্য, ঘাস ভালো, সে আকাশের দিকে মাথা উঁচু করে রয়েছে, সে ভেসে যাওয়ার তার কিন্তু কোনো অবকাশ নেই, বা তার কিন্তু কোনো চান্স নেই, সে ভেসে যেতে পারবে না, ঠিক আছে। সে সুন্দর করে সেই পৃথিবীকে, সৌন্দর্যকে সে উপভোগ করবে, সে ফুল দেবে ফল, সে ফুল দিয়ে পৃথিবীতে সুন্দর করে ভরিয়ে তুলবে,
কিন্তু সে তো পিঁপড়ে, সে কিছুই করতে পারে না, সে মাটিতেই থেকে যায়। তখন আবার পিঁপড়েটাকে গাছের পাতাটা বলে যে পৃথিবীটা মাটিটা সবার জন্য, মাটি আছে তাই পৃথিবী আছে, পৃথিবীর সৌন্দর্য আছে। ঠিক আছে, ওদের এই কথোপকথনে আবার অংশগ্রহণ করে সেই বৃষ্টি অংশগ্রহণ করে বলে, বৃষ্টিটা অ্যাকচুয়ালি ওই পাতাটা সাহস জোগাচ্ছিল সেই পিঁপড়েটাকে। পিঁপড়ে যে এত ভয় পাচ্ছিল বা তার মধ্যে যে আশাবাদ থেকে একটা নিরাশার সৃষ্টি হয়েছিল, তাকে সেই আশার আলো দেখানোর সবাই চেষ্টা করছিল। তখন কি করেছে, বৃষ্টি তাদেরকে বলল যে এই যে পাতাটা দেখছো, পাতাটা কিন্তু কখনো ভয় পায় না, পাতাটা জলে ডুবে যায়, আমি দেখেছি ডুবে যেতে। ঠিক আছে, আবার প্রচণ্ড রোদে আমি দেখেছি গ্রীষ্মকালে সেই পাতাটাকে শুকিয়ে যেতে, কিন্তু বর্ষার জল যেই পড়ে সে কিন্তু সতেজ হয়ে যায়। ঠিক আছে, আবার শরৎ এলে তার থেকে কাশফুল বেরোয়। তো সেটা কিন্তু বলেছে। আবার সে কথাই কিন্তু আবার জলও বলেছে যে এত জলে আমি ভাসিয়ে দিয়ে যাই, আবার যেই দেখি বর্ষার পরে শরৎ এসছে, শরতে তার কাশফুল ফুটেছে। ঠিক আছে, তাই সেই ফুল ফুটেছে। তো সুন্দর করে সবাই কিন্তু পাতাটাকে এক্সাম্পল দিয়েছে যে পাতাটার মনের মধ্যে অনেক জোর আছে, তো তোমাকেও মনে জোর রাখতে হবে, পিঁপড়েটাকে জানিয়েছে। ঠিক আছে, এই সব কথা শুনে আর পাতা লাস্টে আশ্বাস দেয় তাকে যে শরৎ আসবে, পৃথিবী আমাদের হবে, আমরা আবার সুন্দর করে বাঁচতে পারবো, তুমি তোমার গর্তে ফিরে যেতে পারবে। তারপরে লাস্টে সূর্য তাকে আশার আলো দেখায়, উঁকি মেরে সে বলে যায় যে শরৎে আশীর্বাদ করে যায় যে শরৎটা এবার তোমাদের বসবাসের যোগ্য হবে, আমি আশীর্বাদ করি শরৎ তোমাদের হবে। ঠিক আছে, তো একটা আশার আলো এখানে লেখক আমাদের দেখিয়েছেন। তো পৃথিবীতে কখনোই কোনো বিষয় আমাদেরও হাল ছাড়া উচিত না, নিজেদের মনের জোরকে কখনো হারানো উচিত না, বা কঠিন সময় দেখে হেরে যাওয়া উচিত না। কঠিন সময় মানুষের জীবনে আসে আবার চলে যায়। সুখ আর দুঃখ একটা চাকার মধ্যেই বাঁধা, কখনো সুখ কখনো দুঃখ। তেমনই কঠিন সময় যেমন আসে, ভালো সময়ও আসে। কঠিন সময়টা যদি মনের জোর রেখে আমরা পেরোতে পারি, ভালো সময়টা জীবনে আমাদের অবশ্যই আসবে। ঠিক আছে, আজকের জন্য এটুকু গল্পটা আমি বুঝিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আমি প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। মডেল অ্যাক্টিভিটিটা দেখে নিয়ে খাতায় নোট করে রাখবে। আজকের জন্য এটুকু, টাটা।